জামাতকে ফাঁসাতে গিয়ে জাতীয় সংসদে বিএনপি ফেসে গেল। দর্শক, ভুলবশত মন্ত্রী সবকিছু বলে দিয়েছেন। কিউট মন্ত্রী, চেহারা অনেক সুন্দর, নাদুস নুদুস, চসচসে, আপেলের মতো বলে না, ওরকম মালটার মতো। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম একদম উপজেলা পর্যায়ের নেতা থেকে মন্ত্রী হয়েছে হঠাৎ করে। এখন তেল মারতে মারতে খেই হারিয়ে ফেলেছেন। এক পর্যায়ে দলের দালালি ছাড়তে ছাড়তে, মানে দলের প্রধানকে বা দলের হাইকমান্ডকে খুশি করার চেষ্টা করতে করতে বিএনপিকেই ফাঁসি দিয়েছেন। দর্শক, মীর শাহ আলম কিছু অঘটন ঘটিয়েছে। এতে তারেক রহমান, বিএনপি সবার দুর্নাম হচ্ছে। অনেকগুলো অঘটন ঘটিয়েছেন। জাতীয় সংসদে বক্তব্য দিয়েছেন। বক্তব্যে তিনি বলেছেন যে ডক্টর ইউনূস লন্ডনে যে তারেক রহমানের কাছ থেকে নির্বাচনের তারিখ নিয়ে এসেছেন। এটা হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর একটা বড় দলিল। সংসদে মন্ত্রীর বক্তব্যে এটা রেকর্ড হয়ে থাকলো। প্রতিমন্ত্রীও তো মন্ত্রী, ফুল মন্ত্রী না, কিন্তু মন্ত্রী তো। দর্শক, লন্ডনে যে আবার কোন কোন গণমাধ্যম রিপোর্ট করেছে এরকম, লন্ডনে তারেক রহমানকে ট্রফি দিয়ে ভোটের তারিখ আনেন ডক্টর ইউনূস। তো ট্রফি দিয়ে ভোটের তারিখ আনেন মানে কি? এই ট্রফিকে বলা যায় যে প্রধানমন্ত্রী পদে বিজয়ী ঘোষণা দিয়ে তারিখ আনেন। এর মানে আসলে নির্বাচনে যে কারচুপি হয়েছে এবং নির্বাচন যে তারেক ইউনূস মেটিকুলাস ডিজাইন নির্বাচন ছিল, তার দলিল হচ্ছে এই মীর শাহ আলমের এই বক্তব্য। লন্ডনে তারেক রহমানকে ট্রফি দিয়ে ভোটের তারিখ আনেন ডক্টর ইউনূস। তারেক রহমানকে ট্রফি দিয়ে তো ভোটের তারিখ আনার কথা না। ভোটের তারিখ নিরপেক্ষ সরকার নিরপেক্ষভাবে দিবেন, আর রাজনৈতিক দল সবার সাথে আলোচনা করবেন। সেখানে লন্ডনে বসে তো তারিখ আনার কোনো প্রয়োজন নেই। লন্ডন থেকে বাংলাদেশের নির্বাচনের তারিখ এসেছে, বাংলাদেশের নির্বাচনের ফলাফলও এসেছে লন্ডন থেকে। তাহলে এই যে শাহ আলমের এই বক্তব্য, যেহেতু বিএনপি ফেসে গেছে, কিন্তু এটা জামাতকে এনসিপিকে ফাঁসাতে যে এই বক্তব্য দিয়েছিলেন। এরপরে তারেক রহমান নাকি ক্যাপ্টেইন, জুলাইয়ের ক্যাপ্টেইন। অনেকে মজা করে বলছেন যে জুম ক্যাপ্টেইন, অনেকে বলছে অনলাইন ক্যাপ্টেইন, হোয়াটসঅ্যাপ ক্যাপ্টেইন, ভিডিও ক্যাপ্টেইন। তো এই যে এখন তারেক রহমানকে জুম ক্যাপ্টেইন, অনলাইন ক্যাপ্টেইন বলছে, এই ট্রলের তারেক রহমানকে ট্রল যোগ্য করছেন কে? এই মীর শাহ আলমের মতো চাটুকাররা। মজা না? কেন আপনি এই ট্রল যোগ্য করছেন? কি প্রয়োজন ছিল এইসব কথাবার্তা বলে? আরে তারেক রহমান নিজেই তো এগুলো বিরোধিতা করেছেন আগেই। তিনি বিবিসির সাথে সাক্ষাৎকার অনেক আগেই বলেছেন যে না, আমি মাস্টারমাইন্ড টাস্টারমাইন্ড এগুলো কিছু না, মাস্টারমাইন্ড জনগণ। কিন্তু তাকে ক্যাপ্টেন বানায়, মাস্টারমাইন্ড বানায়, অমুক বানায়, তমুক বানায়, অথচ তিনি যে দেশেই ছিলেন না। যার ফলে মানুষ এখন তাকে জুম ক্যাপ্টেন বলছে এবং নানানভাবে তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করছে তারেক রহমানকে। এমনভাবে জুলাই এবং তারেক রহমানকে নিয়ে চর্চা হচ্ছে মীর শাহ আলমের এই তেলমারা বক্তব্যের কারণে। তারেক রহমানের অবদান যতটুকু মানুষ মনে করতো ততটুকু এখন মনে করবে না। কারণ জুলাই আন্দোলনে তারেক রহমানের অবদান প্রমাণ করা খুব কঠিন, আপনি পারবেন না। বরং বিএনপি মহাসচিব স্পষ্ট করে বলেছিলেন যে না 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 না, আমরা এই কোটা সংস্কার আন্দোলনের সাথে সরাসরি জড়িত না, এবং সরকার পতন নিয়ে এই মুহূর্তে আমরা ভাবছি না। তো সেখানে এখন এই চর্চাগুলোকে আবার শুনতে মন চায়। ভালো লাগছে এখন যে তারেক রহমান জুম ক্যাপ্টেন, অনলাইন ক্যাপ্টেন, ভিডিও ক্যাপ্টেন, ইমো ক্যাপ্টেন এগুলো বলছে। বিধি অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে গিয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কাছে জুলাই আগস্ট আন্দোলনের ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আসেন বলে সংসদে বৈঠকে দাবি করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম। সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবে আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন। এর আগে সকাল 10:30টায় স্পিকার হাফিজউদ্দিন আহমেদ সভাপতিত্বে বৈঠক শুরু হয়। এখানে একটা বিষয় স্পষ্ট যে একটা পাতানো নির্বাচনের মাধ্যমে তারেক রহমান জিতেছে, যেই খেলা পাতানো হয়েছে লন্ডনে বসে, এটার এক প্রকার স্বীকারোক্তি আমরা পেলাম। তো দর্শক, শুধু এটা না, রাষ্ট্রপতিকে জোর করে এই করাচ্ছেন সেই করাচ্ছেন, এইটা গর্বের সাথে বলছেন এই মন্ত্রী। একজন রাষ্ট্রপতিকে এভাবে জোর করানোর অপরাধী বিএনপি অভিযুক্ত হবে। হ্যাঁ, রাষ্ট্রপতিকে ভালো না লাগলে বা আপত্তি থাকলে আপনি ইমপিচ করেন,
অথবা তাকে পদত্যাগ করতে বলেন, কিন্তু আপনি জোর করে করাবেন তার নীতি আদর্শ বিরুদ্ধে কাজ, এটা কিন্তু প্রতারণা। জোর করে এভাবে করানো যায় না। একজনের বক্তব্য আর একজনের নামে লিখে চালিয়ে দেওয়া যায় না, এটা ভয়ানক অন্যায়। তো দর্শক, আবার এই মীর শাহ আলম খুশিতে গদগদ হয়ে বলছেন যে বিএনপিতে সব মুক্তিযোদ্ধা, একমাত্র মুক্তিযুদ্ধ ভিত্তিক দল বিএনপি। বিএনপির ঘরে 3টে ট্রফি আছে, 71-এর ট্রফি, 90-এর ট্রফি এবং 2024-এর ট্রফি। মানে এদেশে ভালো কারা? আমরা আর মামুরা, শুধু বিএনপি। বিএনপি আর তারেক জিয়া, তারাই মুক্তিযোদ্ধা, তারাই 90, তারাই 24, আর কেউ ভালো না। এই তো যে বিরোধী দল জামাতে কোনো মুক্তিযোদ্ধা নাই, অথচ বিরোধী দল জামাতে কোনো মুক্তিযুদ্ধ দেখাতে পারবেন না। এই কথা বলার পর স্পিকার নিজেই বলছেন যে গাজী নজরুল ইসলাম সাতক্ষীরার, তাকে রণাঙ্গনে আমি নিজে দেখেছি, তিনি মুক্তিযোদ্ধা। তারপর তো ভেবাচাকা খেয়ে গিয়েছেন। আর মানে জামাতকে ফাঁসাতে গিয়ে বিএনপি নিজেরাই ফেসে গেল। আর বাস্তব কথা হচ্ছে, গাজী নজরুল ইসলাম যাকে স্পিকার নিজে রণাঙ্গনে দেখেছেন, মানে মুক্তিযুদ্ধ হিসেবে পার্লামেন্টে যেখানে বলা হয়েছে, এটা কিন্তু পার্লামেন্টে সমস্ত বক্তব্য রেকর্ড থাকে যে আমি রণাঙ্গনে দেখেছি, কোনো সার্টিফিকেট তার দরকার নাই, পার্লামেন্টে এটা রেকর্ড থাকবে, এটি সার্টিফিকেট। এই গাজী নজরুল ইসলাম জামাতের এমপি, তার কিন্তু সার্টিফিকেট নেই, মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নেই, এটা বাতিল করেছে মুক্তিযুদ্ধের সরকার গাজী নজরুল ইসলামের সার্টিফিকেট বাতিল করেছে। অথচ মাননীয় স্পিকার তাকে রণাঙ্গনে দেখেছেন। মজা না? গাইবান্ধার গাইবান্ধার একজন এমপি জামাতের, যিনি ওই যে জমিতে সার দিতে গেছেন এমপি হওয়ার পর, সাংবাদিকরা খুঁজে পায়নি, হোমিও ডাক্তার এবং শিক্ষক ছিলেন, প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, আমার নামটা মনে নেই। এবং মুক্তিযোদ্ধা সন্তান আছেন, আরো মুক্তিযোদ্ধা আছে। প্রপোর্শন হিসেব করলে, অনুপাত হিসেব করলে বিএনপির চাইতে জামাতে মুক্তিযোদ্ধা বেশি। জামাতের এমপিদের মধ্যে, বিএনপির এমপিদের মধ্যে কত পার্সেন্ট মুক্তিযোদ্ধা, আর জামাতের এমপিদের মধ্যে কত পার্সেন্ট মুক্তিযোদ্ধা? খুঁজলে দেখবেন যে জামাতের পার্সেন্টেজ বেশি হবে। আর কতজন রাজাকার সন্তান, এই হিসাব করলে, রাজাকার বলতে স্বাধীনতা বিরোধী ছিল, এই হিসাব করলে বিএনপিতে রাজাকার সন্তান বেশি, জামাতে কম। যেমন জামাতে রাজাকার পুত্র মূলত এখানে 2জন। এই রাজাকার বলতে আওয়ামী লীগ যাদেরকে রাজাকার বলতো তাদের কথা বলছে, যেমন মৌলানা সাইদির পুত্র এবং মীর কাশেম আলীর পুত্র, এই 2জন ছাড়া 3জন মৌলানা নিজামীর পুত্র। আর বিএনপিতে দেখেন হুম্মাম কাদের চৌধুরী, সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে, আমির খসরু মাহমুদ চৌধুরী, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আরো অনেক পাবেন যারা রাজাকার পুত্র। অতএব এই জায়গায় তো বিএনপি আরো এগিয়ে। জামাতে তো মুক্তিযোদ্ধার হারও হয়তো এখন বিএনপির চাইতে বেশি, আবার বিএনপিতে রাজাকার পুত্র, রাজাকারের বংশধরের হার আরো বেশি। বিএনপিকে ফাঁসাতে গেছেন, কেমন লাগে এখন? তো জামাতের আরো যারা মুক্তিযোদ্ধা আছে, তারা সংসদে ফ্লোর পাক, তখন তারা বলবেন আশা করি যে আমি মুক্তিযোদ্ধা এবং সার্টিফিকেটধারী মুক্তিযোদ্ধা। এই যে তারেক রহমানের সাথে প্রশংসা করা মানে কি? আপনি বুঝেন না যে আপনার শত্রু হঠাৎ করে উঠে আপনার এখন আপনাকে আদর করে কেন? তার মানে আপনাকে আদর করলে আমি আমার প্রেমিকাকে পাবো, তা আমি আওয়ামী লীগকে পাবো। কারণ আমি তো আওয়ামী লীগের কথা তো মুখে বলতে পারতেছি না, তাহলে যার মাধ্যমে আমার পাওয়ার সম্ভাবনা বেশি, আমি তার একটু তেল লাগে। কিন্তু আমি তো এটা নিঃস্বার্থ ভাবে লাগাচ্ছি না। নিঃস্বার্থ ভাবে লাগাইলে আমি বিএনপি প্রথম থেকে করতাম। তাহলে 1996 সালে আমি বলি, ওই যখন আমি আমার পত্রিকা করি, পত্রিকা সাংবাদিকতা করি, তখন আমার আর্টিকেল গুলো বাইর করে দেখুক না। আমি তখন তখন আমার একটা পত্রিকা বেরোতো, আজকের উপমা লিখতাম, সেখানে আমার স্লোগান ছিল তবু মাথা নোয়াবার নয়। সেটা বাইর হওয়ার 30 বছর পরে প্রথম আলো লেখে স্লোগান এটা দেয়, তবু মাথা নোয়াবার নয়। তাহলে এটা আমি আরো 30 বছর আগে দিয়ে রাখছি। আমি খালেদা জিয়াকে দিয়ে একটা কাভার স্টোরি করছিলাম, লেখছি আয়রন লেডি খালেদা জিয়া। ব্যারিস্টার মওদুদ আহমেদ মারা গেছে, মৃত ব্যক্তি নিয়ে কেউ গীবত করে না, মিথ্যা বলে না। উনি আমাকে বলে যে পলাশ একটা চমৎকার হেডলাইন দিছ, আজকে মরে গেছে, বেহেশতে নসিব করুক। তো ওনারা দেখুন, আমরা শুরু থেকে যেভাবে ছিলাম প্রশংসায়,
বা তাদের ভালো দিকগুলো মন্দ দিকগুলো ওইভাবে আছে। আমরা আনিস আলমগীরদের মতো আওয়ামী লীগকে মানে পুনর্বাসিত করার জন্য এখন বিএনপির কাঁধে উঠে বিএনপিকে তোয়াজ করা, বিএনপি যদি এটা না বুঝে, এটা হচ্ছে ব্যথার আর কষ্টের কিছু নেই। এটাতে আমরা ব্যতীত হই, বিএনপি তৃণমূলে যারা আছে, যারা নিঃস্বার্থভাবে ধান খেতে ঘুমাইছে, তারাও কষ্ট পায়। তারা কিন্তু চেইন অফ কমান্ড ভেঙে ফেলবে, তারা চেইন অফ কমান্ড শুনবেন না। যতই বলো আওয়ামী লীগকে তোমরা আদর করিও, দেখে শুনে রাখিও, একটাও রাখবে, দেখবেন মারামারি কাটাকাটি তাদের চলবেই। আর 6 মাস যাক, দেখেন তারা কি মারামারিটা হয়। কারণ দুইটাই তো আপনার একই মুদ্রার এপিটার ওপিট, চেঞ্জ নাই। তখন তাদের ব্যবসা নিয়ে দ্বন্দ্ব লাগবে। যারা বিএনপিকে পাহাড়দার ঠিকাদার বানাইছে যে তুমি আমার ব্যবসাটা দেখো, তারা এসে আবার তাদের ব্যবসাটা ফেরত চাইবে। তখনই তো স্বার্থের সংঘাত তৈরি হবে। একটা রাষ্ট্র, একটা গোষ্ঠী স্বার্থের উপর তৈরি হয় না। রাষ্ট্র তৈরি হয় রাষ্ট্রের নিজস্ব একটা স্বকীয়তা এবং স্বতন্ত্র দিয়ে, ব্যক্তির স্বার্থ দিয়ে না, বা গোষ্ঠীর স্বার্থ দিয়ে না। গোষ্ঠী আর জনগণ এক নয়। গোষ্ঠী একটা গোষ্ঠী, জনগণ মানে সমগ্র। জনগণের আকাঙ্ক্ষা আর গোষ্ঠীর আকাঙ্ক্ষা এক নয়। সুতরাং একটা গোষ্ঠীর স্বার্থের উপরে নির্ভর করে একটা শক্তিশালী রাষ্ট্র তার কাঠামো তৈরি করতে পারে না। একটা শক্তিশালী রাষ্ট্র তৈরি করতে হলে তার একটা স্বতন্ত্র, সাহসী, তার একটা নৈতিক একটা অবস্থান লাগবে রাষ্ট্রের। আর রাষ্ট্র যারা পরিচালনা ড্রাইভিং সিটে থাকবে তাদের। এই জায়গাটাকে যতক্ষণ পর্যন্ত আমরা আলাদা করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের কপাল থেকে দুঃখ যাবে। আমরা রাজনীতির জিনিসটাই বুঝবো না, রাষ্ট্রটাই বুঝবো না, কাঠামোটাও বুঝবো না। আমরা ওই পুরনো ধারার গোলামীর রাজনীতিটাই মাথার ভিতরে কাজ খাবে। আপনি চিন্তা করেন, একটা দলের নেতা, সে নেতা হওয়ার স্বপ্ন দেখতে পারে না, সে এমপি হওয়ার স্বপ্ন দেখে না কেন? সে কখন এমপি তার মাথায় হাত বুলাইলো সেটা ছবি একটা পাঠাবে, সে কত করে এমপি পাস উল সে একটা পোস্ট করবে, এটা কোনো কথা? তাহলে মজ্জাগত ভাবে আমার মনে হয় যে আমরা কোনোটা কোনোভাবে একটা গোলামের জাত হয়ে আছি। আপনি নেতাকে সম্মান করবেন, কিন্তু আপনি নেতার কাছে বিকিয়ে দিবেন না। আমি বুঝাতে চাচ্ছি এটা। এখন কেউ বলবে যে তাই বলে কি আমরা আমার সিনিয়র নেতাকে সালাম দিব না? দিবা। সালাম দেওয়া এক জিনিস, সম্মান করা এক জিনিস, আর নিজের স্বতন্ত্র এবং স্বকীয়তা বজায় রাখা হলো আরেক জিনিস। তোষামোদি করা হয়েছে আরেক জিনিস। এই তোষামোদি জিনিসটা বড় খারাপ। তাহলে আমরা শেষ কথায় আসি, যে কথা দিয়ে শেষই করি, যে আমি একটা কথা বলি, কোন গোষ্ঠী তার একক স্বার্থ দিয়ে একটি রাষ্ট্র গঠন পুনর্গঠন কোনটাই করতে পারবে না। আপনার গোষ্ঠী থেকে বেরিয়ে আসতে হবে জনগণের কাছে, জন আকাঙ্ক্ষার কাছে। জন আকাঙ্ক্ষার যে মৌলিক চাহিদা, সেটা রাষ্ট্র তৈরি করে। আর সেই রাষ্ট্রকে হইতে হয় তার নৈতিকভাবে অনেক শক্তিশালী, নৈতিকভাবে, তার কাঠামোগতভাবে। তাহলে রাষ্ট্র হিসাবে তৈরি হবে। স্বাধীনতাকে স্বাধীনতা হিসাবেই আমরা দেখতে পাবো। নাহলে 71 বলি 24 বলি, যাহা এক বলে যাহা এটা তাহা সেটা, একই কাহিনী। আমি মুখে মুখে স্বাধীন বলবো, মুখে মুখে স্বাধীনতা ভোগের জন্য 24-এর লড়াই বলবো, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমার গোলামের চিন্তা মাথা থেকে না যাবে, আমার মস্তিষ্ক থেকে না সরবে, যতক্ষণ পর্যন্ত আমি রাষ্ট্রকে রাষ্ট্র হিসেবে তৈরি করতে পারবো না, রাষ্ট্রকে গোষ্ঠীর হাতে তুলে দিব, জনগণের হাতে না দিয়ে, তখন কিন্তু রাষ্ট্র, গোষ্ঠী মানে বা ডিপ স্টেট যাই হোক না কেন, ডিপ স্টেট যাই হোক, তখন কিন্তু আপনার এটা ওই একটা অংশ বিশেষ থাকবে। জনগণের জনপ্রিয়তা আপনি হারাইতেই থাকবেন। কারণ দিন শেষে আপনাকে এ রাষ্ট্র জনগণের, প্রতিটা ইঞ্চি মাটি হকদার এই দেশের জনগণ। প্রতিটা মানুষের প্রতি আপনাকে ইনসাফ করতে হবে, কোনো গোষ্ঠীর প্রতি না, কোনো ডিপ স্টেটের প্রতি না। আপনার আনুগত্য থাকবে আল্লাহর প্রতি। আর আমরা যদি দেশীয় ভাষা সোপারলি বলি, দুনিয়াবি বলি, যে দুনিয়াবিও আল্লাহ, এই আসমান এবং জমিন দুইটাই রাজত্ব ওনার। কিন্তু তারপরেও তো কথা থাকে, উনি নেতা নির্বাচন করে দেন। তো উনি যাদের মধ্যে আল্লাহ তাআলা নেতা নির্বাচন করে দেন, তারা হলো কারা? জনগণ। তারা কোনো ডিপ স্টেট নয়, তারা জনগণ। তাহলে আপনি জনগণের উপর যতক্ষণ ভর করবেন, ততক্ষণই আপনি রাষ্ট্র দাঁড়াবেন। যতক্ষণ গোষ্ঠীর উপর দাঁড়াবেন, তখন রাষ্ট্র দাঁড়াবেন। সেটাকে রাষ্ট্র বলা যায়। তাহলে আমার মাইন্ডসেট থেকে ওই জিনিসটা দূর করতে হবে, যে না, আমি গোলামি থেকে মুক্ত, আমি গোলামি চাই না। এবার আপনার শ্রেণী বিভেদ থেকে শুরু করে, সংসার পরিবার থেকে শুরু করে রাজার একদম শীর্ষ পর্যায় পর্যন্ত আপনার গোলামি থেকে বেরিয়ে যেতে হবে। আপনার ওই চিন্তা থেকে বেরিয়ে যেতে হবে যে আমি রাষ্ট্রটাকে গণতান্ত্রিক ভাবে বলছি, কিন্তু আমি কি প্রকারান্তর আমি রাজতন্ত্র কায়েম করছি।
খেয়াল করেন, আমি মুখে বলতেছি বাংলাদেশ গণপ্রজাতন্ত্র, কিন্তু আমার কার্যকলাপটা যদি রাজতন্ত্রের মতো হয়, তাহলে রাষ্ট্র দাঁড়াবে কিভাবে? আপনাকে আমি শেষ প্রশ্ন আপনার দর্শকের কাছে এটাই ছুড়ে দিলাম, যে দর্শক এটা চিন্তা করুক যে আমি কি বোঝাতে চাইলাম। আমার কথাগুলো কঠিন হলে আমি ক্ষমা চাই, আমি ভুল হলে আমি সবার কাছে দুঃখ প্রকাশ করি, কিন্তু আমার কথাগুলো কঠিন হলো কিনা, যে ভুল হয়নি, রাষ্ট্র এবং but- ইয়েটা কেন? একটু কঠিন হয়েছে বটে। ভুল হয়নি, হ্যাঁ, একটু কঠিন হয়তো হয়েছে, একাডেমিক ডিসকাশন হয়ে গেছে আর কি একটু। হয়ে গেছে। তো যাই হোক, আমি আজকে সুযোগ পাইছি বা আপনার সাথে অনেকদিন পরে কথা বললাম, এই হাতে কথাটা আসলো। কিন্তু আমি এই জায়গাতেই বলছি যে আপনি কি যতক্ষণ পর্যন্ত আপনি তালগোল পাকাবেন, অর্থাৎ আপনার মস্তিষ্কে এক জিনিস, আপনার অ্যাক্টিভিটিজ আরেক জিনিস, মানে আপনার কলমে আরেক জিনিস। মস্তিষ্কে আপনার ধরেন রাজতন্ত্র, আপনার মানে কিছু মানে দৃশ্যপরের অভিনয়গুলো হলো আপনার ইয়েতন্ত্র, গণতন্ত্রের কথা আসে, বয়ানগুলো। তাহলে বয়ান আর মস্তিষ্কের ভিতরে যা বসবাস করছে, দুইটা এক জায়গায় যাচ্ছে না। আর দুইটার সাথে একটা সমস্যা যখন হবে, রাজতন্ত্র এবং মানে আপনার গণতন্ত্র দুইটা রিভার্স, এই দুইটাকে যখন আপনি এক জায়গায় আনবেন, তখনই রাষ্ট্র দাঁড়াবে, তখনই রাষ্ট্র ব্যর্থ হইতে বাধ্য। ধন্যবাদ আপনাকে।